যুবকদের মহিলাদের জন্য একটা আলাদা কোনো প্রজেক্ট ভাবা উচিত। এবং এটা ছাড়া বিজেপি কিন্তু কতটা ক্ষমতায় আসতে পারবে না আসতে পারবে এটা নিয়ে কিন্তু বিজেপি নেতারাও সন্দিহান রয়েছে। ভোট বাক্সে তো পৌঁছয়, কিন্তু তারপর কাউন্টিংয়ের সময় যে খেলাগুলো হয় সেটা কিন্তু আটকাতেই হবে, এবং সেই আটকানোর জন্য ইলেকশন কমিশনের একটা গুরু দায়িত্ব রয়েছে। এবার পরিত্রাণের ভোট হবে, মানুষ পরিত্রাণ চাইছে এই সরকারের কাছ থেকে। আমি সরাসরি প্রশ্ন করছি, বিচারপতির কি এটা মুখের ভাষা হওয়া উচিত? কুলাঙ্গার বলছেন, ফোরপাস বলছেন। পঙ্কজদা, বিএল সন্তোষজি একটি বড় বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে বাঙ্গাল আমাদের কাছে ক্ষমতার লড়াই নয়, বাঙ্গাল আমাদের কাছে সভ্যতাকে রক্ষার লড়াই, এবং ভারতকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচানো অত্যাবশ্যক। আপনাদের আশীর্বাদে যে কোনো মূল্যে আমরা বাংলায় সরকার গড়ব। বিজেপির কাছে কি বাংলা এখন শেষ যুদ্ধক্ষেত্র? দেখো অনন্যা, তোমাদের দর্শকদেরকে বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15ই আগস্ট যে বক্তব্যটা রেখেছিলেন বাংলা সম্পর্কে, সেখানেই আমরা আভাস পেয়েছিলাম যে বিজেপির কাছে এই পশ্চিমবঙ্গ একটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা অন্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে সভ্যতা সংস্কৃতির লড়াইয়ের কথা বলছেন, অর্থাৎ আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে সেটাকে বাঁচানোর তো অবশ্যই একটা বিষয় রয়েছে। এবং সমস্যাটা কোথায় দেখো, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে, এই ডেমোগ্রাফি চেঞ্জ হওয়াটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা হিসাবে থমকে থাকছে না, এটা একটা শুধুমাত্র এন্ট্রি পয়েন্ট হয়ে যাচ্ছে। যদি আমরা অনুপ্রবেশের কথা বলি, যারা অনুপ্রবেশ করছেন, পশ্চিমবঙ্গ তো একটা বিরাট সীমান্ত বাংলাদেশের সঙ্গে শেয়ার করে, কিন্তু এখানে বিজেপির তো সরকার নেই। আসামে যেমন বিজেপির সরকার রয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে অনুপ্রবেশের সমস্যাটা তুলনামূলক কম, কারণ কেন্দ্র সরকার যেটা চাইছে রাজ্য সরকারের মাধ্যমে নিজের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে চাইছে। যেহেতু এত বড় বর্ডার এবং তার একটা বড় অংশটা উন্মুক্ত হয়ে রয়েছে, ফলে ব্যাপক অনুপ্রবেশের সমস্যা পশ্চিমবঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা যেখানে বসে আছি তার পাশেই রয়েছে ঘুনি যাত্রাগাছির বস্তি, যেখানে আমরা দেখেছি পিলপিল করে সেখান থেকে বাংলাদেশিরা পালিয়েছেন। স্বাভাবিকভাবে এখন এই ব্যাপারটা ওপেন সিক্রেট হয়ে গেছে, অনুপ্রবেশের ব্যাপারটা। এবং এরা ভারতবর্ষের এই আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে আসে, তারপর এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমি তোমাকে একটা আমি নিজের চোখে যে ঘটনাটা দেখেছি সেটা বলি। কয়েক মাস আগে আমি গিয়েছিলাম মহারাষ্ট্রের পুনেতে। সেখানে পুনেতে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে মুসলিমদের জনবসতি যেখানে রয়েছে, সেখানে প্রচুর দেখলাম বাংলাভাষী মানুষ রয়েছেন, এবং তারা প্রত্যেকে ধর্মের সংখ্যালঘু, বা আমরা সহজভাবে বলতে গেলে মুসলিম জনসংখ্যা। এবং প্রত্যেককে জিজ্ঞাসা করলে প্রত্যেকে বাড়ি বলেছেন কোথায়, মালদা, মুর্শিদাবাদ, এই দুই জায়গায় বলছেন। এবং কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদের যে ডায়ালেক্ট বা অ্যাকসেন্ট রয়েছে তার সঙ্গে মিলছে না। আমি তো নিজে একটা বাঙাল পরিবারের সন্তান, ফলে আমরা বুঝতে পারি কোনটা বাঙাল আর কোনটা এখানকার পশ্চিমবঙ্গের ভাষা। বোঝাই যাচ্ছে যে তারা খুব অল্প সময়ে পশ্চিমবঙ্গে তারা অনুপ্রবেশ করেছেন। একেবারে সরাসরি বলতে গেলে যেহেতু শুধুমাত্র মহারাষ্ট্র না, গুজরাতে রয়েছে, নাগপুরে রয়েছে, ফলে বিজেপি বুঝতে পারছে যে এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা নয়। স্বাভাবিকভাবে ভারতে যদি সনাতন সংস্কৃতিকে বাঁচাতে হয়, তাহলে এই পশ্চিমবঙ্গে তাদেরকে নিজেদের হাতে কিন্তু ক্ষমতার চাবিকাঠিটা নিতে হবে, না হলে এই সমস্যা সমাধান করা যাবে না। এবং এই যে পাকিস্তান, ছোট ছোট পাকিস্তান বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, এরকম অভিযোগ উঠছে। পাকিস্তান তো দেখো একটা কনসেপ্ট, পাকিস্তান কিন্তু কোনো রাষ্ট্র নয়। কনসেপ্ট কি? দ্বিজাতি তত্ত্ব, যার ভিত্তিতে এটা হয়েছিল যে আমরা যারা সংখ্যাগুরু তাদের সঙ্গে থাকতে পারবো না, আমাদের আলাদা একটা জায়গা চাই। আমরা আজকে দেখছি কাশ্মীর হাতছাড়া হওয়ার মুখে। পশ্চিমবঙ্গ কিন্তু একটা দ্বিতীয় কাশ্মীর যাতে না হয়, তার জন্য বিজেপি মনে করছে যে তাদের এবার অন্তত ক্ষমতা নেওয়াটা খুব জরুরি। তার জন্য বাই হুক আর বাই ক্রুক, অবশ্য তারা চেষ্টা করছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতেই আসবেন, তার জন্য এসআইআর তারা করছেন। এবং সেই কারণে বিএল সন্তোষজি যেটা বলেছেন যে এই সভ্যতা সংস্কৃতি বাঁচানোর লড়াই, এবং তারাও সেইভাবে দেখছেন এবং সচেষ্ট হচ্ছেন যাতে তারা ক্ষমতায় আসতে পারেন এবার 2026-এ। 2026-এ বাংলায় ক্ষমতা দখলের জন্য এই মুহূর্তে বিজেপির মূল স্ট্র্যাটেজি কি হওয়া উচিত বলে মনে করেন? বিজেপির দেখো অনেকগুলি সমস্যা রয়েছে। একটা সাংগঠনিক দুর্বলতা একটা সমস্যা, কিন্তু জেতার ক্ষেত্রে একদিনে তো আর সাংগঠনিক সক্ষমতা বাড়ানো যায় না। কিন্তু মানুষ যাতে ভোট দেয় বিজেপিকে, তার জন্য বেশ কয়েকটা জিনিস বিজেপিকে খুব দ্রুত করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ভোট কিভাবে নেবে সেটা ভাবার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক জনমুখী প্রকল্পগুলো করে রেখেছেন, তার মধ্যে সবচেয়ে বহু আলোচিত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার আমরা অস্বীকার করতে পারি না যে মহিলারা এই টাকা নিয়ে ভোট দেন, এবং এই ফর্মুলাটা বিজেপিও বহু জায়গায় কাজে লাগিয়েছে। আমরা বিহারে দেখেছি যে সেখানে 10,000 টাকা মহিলারা পেয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন। আমরা অন্যান্য রাজ্যেও দেখছি মহিলারা টাকা পাচ্ছেন, লাডলি বেহেন যোজনা রয়েছে। ফলে এই ধরনের কিছু একটা বিজেপির করা উচিত বলে আমি মনে করি, না হলে
বিজেপি তো দেখো 70% ভোটের মধ্যেই ঘোরাফেরা করছে, ওদের টার্গেট ভোট হচ্ছে 70%, 30% প্রথমেই বাদ হয়ে যাচ্ছে। ফলে মহিলা ভোট যদি তারা না পায় তাহলে যেটা কিন্তু মুশকিল। অন্যদিকে আমি মনে করি যে যুব সমাজের জন্য কোনো একটা প্রকল্প বিজেপির ঘোষণা করা উচিত, যাতে পশ্চিমবঙ্গে তো কর্মসংস্থান একটা বড় ইস্যু। এখান থেকে যে ট্রেনগুলো অন্যান্য রাজ্যে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে মানুষ কম আসেন, এখান থেকে বেশি মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছেন কর্মসংস্থানের অভাবে স্বাভাবিকভাবেই। এবং চাকরি দুর্নীতি আমরা দেখেছি, বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পশ্চিমবঙ্গে এমনিতেই কর্মসংস্থান কম, প্রোডাক্টিভ স্টেট তো এটা নয়। আগে তো এত কলকারখানা ছিল, সমস্তগুলো বন্ধ হয়ে পড়ে আছে। স্বাভাবিকভাবে যুবকদের, মহিলাদের জন্য একটা আলাদা কোনো প্রজেক্ট ভাবা উচিত। এবং এটা ছাড়া বিজেপি কিন্তু কতটা ক্ষমতায় আসতে পারবে না আসতে পারবে এটা নিয়ে কিন্তু বিজেপি নেতারাও সন্দিহান রয়েছেন। ফলে যুব সমাজ এবং মহিলাদের জন্য অবশ্যই টার্গেট করে তাদেরকে একটা কোনো প্রকল্প করা উচিত, যাতে তাদের উপকার হয় এবং মানুষও যাতে ভোট দেয়। কারণ মানুষ সরাসরি ভোট রাজনীতিতে সবসময় সাধারণ যারা ভোটার আছেন, যারা কোনো রাজনৈতিক দলের ধামা ধরা নন, যারা ভোলাটাইল ভোটার, তারা সবসময় ভাবেন যে কোন রাজনৈতিক দল আমার জন্য কি করছে। এবং এটা কোনো অন্যায়ের কিছু নয়, ভোটাররা এভাবেই ভাবেন, অসুবিধার কিছু নেই। ফলে এই একটা বড় জনগোষ্ঠীকে অবশ্যই টার্গেট করে বিজেপির কিছু করা উচিত, যদি সত্যি তারা ক্ষমতায় আসতে চায়। হ্যাঁ বঙ্গদা, এই যে বিষয়টা বললেন একটু আগে যে বিহারে 10,000 টাকা স্যাংশন করা হয়েছিল এবং তারপরে ভোটটা কিভাবে ঘুরেছে সেটা আমরা চোখের উপর দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে এই যে 10,000 টাকার যে একটা প্রজেক্ট, এটা যদি বিজেপি এখানে করে তাহলে সেক্ষেত্রে কাউন্টার, মানে অলরেডি মুখ্যমন্ত্রী এতগুলো জনমুখী প্রকল্প আছে, তার কাউন্টার হিসেবে ওটা কি তারা বিজেপি করতে চলেছে বা করতে পারে, নাকি সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো রকম স্ট্র্যাটেজিক্যালি সেটাকেও মাত দিয়ে দেবে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা কম্পালশন যেটা কাজ করছে, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনি 200-300 টাকার বেশি কিন্তু বাড়াতে পারবেন না। স্বাভাবিক, কারণ রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটাকে সাপোর্ট করবে না। এবং তিনি চেয়েছিলেন, অনেক ধার দেনা করার চেষ্টা করেছিলেন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখন সেই কোনো খবর নেই। এবং লক্ষ্মীর ভাণ্ডারও তিনি যে বাড়াবেন এখন অবধি সেরকম কোনো ঘোষণা নেই। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি 200-300 টাকার বেশি কিন্তু তিনি বাড়ানোর মতন অবস্থায় নেই। কিন্তু বিজেপির অনেক রাজ্যে প্রকল্প আছে, যেটা 2,500 টাকার প্রকল্প আছে। বিহারে আমরা দেখলাম এককালীন 10,000 টাকার প্রকল্প আছে। ফলে বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় বেশি টাকা দিয়ে দিতে পারে, কিংবা আমি যদি বলি আশ্বাস দিতে পারে যে আমরা ক্ষমতায় আসলে এটাকে বন্ধ করব না, লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে এবং নাম হয়তো বদল হতে পারে, টাকার পরিমাণ যদি বাড়ে। এবং আমি মনে করি শুধু মহিলাদের নয়, যুব সমাজের জন্য ভাবা উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধুমাত্র মহিলাদেরকেই দিচ্ছেন, যুব সমাজ কি দোষ করলো, পুরুষরা কি দোষ করলো? পুরুষদের জন্য আমি বলছি না সবাইকে দিতে হবে, এক্ষেত্রে ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার বাছা হোক, যাদের সত্যিই প্রয়োজন আছে। বা কর্মসংস্থানের জন্য যদি কোনো টাকা দেওয়া যায়, এককালীন টাকা, সেটা নিয়ে যদি কেউ দোকান খুলতে পারে বা কেউ কোনো বিজনেসে কাজে লাগাতে পারে, এই ধরনের কোনো যদি প্রকল্প করা হয় তাহলে আমি মনে করি অবশ্যই সেটা কাজে দেবে এবং ফলপ্রসূ হবে ভোট বাক্সে। তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙতে বিজেপি কি নতুন কোনো মানে স্ট্র্যাটেজি আছে, নতুন কোনো সমীকরণ কি বিজেপি তৈরি করছে? এবং মোদি শাহ ফ্যাক্টর এখনো কি বাংলায় কাজ করবে, নাকি নতুন কোনো মুখ দরকার বলে মনে করছেন? অনেকগুলো প্রশ্ন, আমি এক এক করে উত্তর দিই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে বিজেপির ফ্যাক্টরগুলো। বিজেপির এই মুহূর্তে যদি আমি জিওগ্রাফিক্যালি ডিভাইড করি, উত্তরবঙ্গে কিন্তু বিজেপি যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে। আমার অন্তত নিজের এটা ধারণা রয়েছে, বা আমি কথা বলে যেটা বুঝেছি, যে 54টা সিটের মধ্যে বিজেপি যদি খারাপ ফলও হয় তাহলে হচ্ছে 40টা সিট একেবারে বিজেপির ওখানে বাধা রয়েছে, যদি কোনো না বড় ধরনের কোনো গন্ডগোল যদি না হয়। এবার আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় কিন্তু বিজেপির সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়গ্রাম, আরেকটা হচ্ছে উত্তর 24 পরগনা যেখানে আমরা বসে আছি, এবং দক্ষিণ 24 পরগনা। এই জায়গায় সাংগঠনিক দুর্বলতা আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এই সাংগঠনিক দুর্বলতা নিয়েও আমরা যদি কন্টিনিউয়াসলি দেখি, বিজেপি কিন্তু 40% আশেপাশে ভোট পায়। কখনো সেটা 41 হয়, কখনো 38, কখনো 39। অর্থাৎ বিজেপির একটা এখানে কিন্তু ভোট রয়েছে। এবার জয়ের জন্য যেটা দরকার হচ্ছে 4-5% ভোটটা বাড়ানো। এই 4-5% ভোট অবশ্যই বাড়ানো সম্ভব। 2,40,00,000 ভোট ছিল বিজেপির এবং 2,80,00,000 কাছাকাছি ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ফলে মার্জিনটা খুব ন্যারো। বাদবাকি কাউন্টিংয়ের সময় কি খেলা হয়েছে, ভোটের সময় কি ছাপ্পা রিগিং হয়েছে, এগুলো বিষয় তো ছিল। যে স্বচ্ছতা আনার চেষ্টা হচ্ছে এসআইআর এর মাধ্যমে, অলরেডি আমরা শুনতে পাচ্ছি যে 58 লাখ বাদ। আরও বহু মানুষ যারা সঠিক ভোটার নন, আমরা যাদেরকে ভুয়ো ভোটার বলে চিনি, সেই ভুয়ো ভোটাররা যদি বাদ হন, তাহলে আমরা তো জানি যে শাসক যেখানে থাকে তারাই তো ছাপ্পা রিগিং করতে সিদ্ধহস্ত হয়। তো স্বাভাবিকভাবেই
এক্ষেত্রে বিজেপির তো লস হওয়ার কথা নয়, লস হবে তৃণমূল কংগ্রেসের বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির তো একটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে গেল। আমরা কলকাতার বিভিন্ন আসনে দেখেছি কোথাও ৪৫,০০০, কোথাও ৭৪,০০০ মানুষ বাদ চলে গেছেন, যারা মৃত ভোটার ছিলেন বা শিফটেড ছিলেন, ডাবল এন্ট্রি ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় তো আর বিজেপি ছাপ্পা করেনি, যারা ছাপ্পা করেছেন তারা কারা সো আমরা খুব ভালো করেই জানি। স্বাভাবিকভাবে বিজেপি অলরেডি একটা অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে, শুধুমাত্র সঠিক সময়ে। বিজেপির একটা দুর্বলতা কি হচ্ছে, এটা তো মানতেই হবে যে সবার শেষে তারা ডিক্লেয়ার করেন তাদের প্রার্থী কারা হবেন। ফলে মানুষও কনফিউজ থাকে যে এই মানুষটাকে প্রার্থী কে হলো, তার সম্পর্কে তো মানুষের খোঁজ খবর নিতে হবে, জানতে পারে না, বুঝতে পারে না। বিজেপির উচিত প্রার্থী অনেক আগে বাছাই করে তাদেরকে রেডি করে রাখা, ভালো করে প্রচার করা। এবং শেষের যে প্রশ্নটা তাতে আসি, নরেন্দ্র মোদী অমিত শাহের উপরে তো মানুষের তো একটা আস্থা আছেই, পাশাপাশি রাজ্যের নেতৃত্বকেও আরও বেশি করে কাজে লাগাতে হবে, পুরো সর্বশক্তিতে ঝাঁপাতে হবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করলে চলবে না যে আমার অমুক নেতাকে পছন্দ নয়। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি বিজেপি অনেক এক কাট্টা ছবি দেখা যাচ্ছে। বিজেপির যারা রাজ্য স্তরের নেতা আছেন তারা সবাই এখন হাতে হাত মিলিয়ে কাজ করছেন। সুকান্তবাবু, শুভেন্দুবাবু, এমনকি শ্রমিক ভট্টাচার্য, তার প্রত্যেককে দেখছি যে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এটা একটা বিজেপির জন্য খুবই শুভ সংকেত বলে আমি মনে করি। কেন্দ্রের শক্তি ব্যবহার করে কি রাজ্যে রাজনৈতিক পালাবদল করা সম্ভব? আর যদি হয় সেটা কিভাবে হবে? তার কারণ আগের বারে আমরা যেভাবে দেখলাম যে কাউন্টিং এর সময় পুরো খেলাটা ঘুরে গেল, সেই ব্যাপারটাকে বিজেপি এবারে কি করে মোকাবিলা করবে বলে মনে করছেন? দেখুন, পেশি শক্তি প্রয়োগ কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভের একটা বড় কারণ হচ্ছে এই পেশি শক্তি প্রয়োগ। পাড়ায় পাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়ে গেছে। এই যে পেশি শক্তির আস্ফালন, এর জন্যই কিন্তু মানুষের তৃণমূল কংগ্রেসের উপর এত ক্ষোভ জন্মেছে। তার সঙ্গে দুর্নীতি তো আছেই, কিন্তু এই যে আস্ফালন, পাড়ায় পাড়ায় এক একজন হুব্বা তৈরি হয়ে যাওয়া, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। ফলে পেশি শক্তি প্রয়োগ না করে আমার মনে হয় এই যে আমরা যেটা এসআইআর দেখতে পাচ্ছি, এটা তো কোনো পেশি শক্তির প্রয়োগ নয়। এসআইআর হওয়ার ফলে যারা ভুয়ো ভোটার ছিলেন বাদ যাবেন। আমার মনে হয় গণতান্ত্রিক পদ্ধতিতেই বিজেপি আসতে চাইছে, কারণ পেশি শক্তি যদি প্রয়োগে করার চেষ্টা তারা করতো তাহলে অনেকগুলো ইস্যু তারা পেয়েছিল। বিশেষ করে মালদা মুর্শিদাবাদের সময় যখন গণ্ডগোল হলো, সেই গণ্ডগোল আরও বৃহৎ আকার নিতে পারত, কিন্তু নেয়নি। বিজেপি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেখানে প্যারামিলিটারি পাঠানো হয়েছে, বিএসএফ পাঠানো হয়েছে। আমরা দেখেছি বিজেপির এক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতায় আসতে চায়। সেই এবং আমার ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে কথা হয়েছে, বিজেপির যারা কেন্দ্রীয় স্তরের নেতা রয়েছেন, তারা সবাই বলেছেন যে আমরা পেশি শক্তি চাইছি না। মানুষের যে ক্ষোভ রয়েছে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হোক, মানুষ ভোট দিতে পারুক, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পক্ষে তারা যথেষ্ট আশাবাদী রয়েছেন। তারা শুধু চাইছেন মানুষের যে ন্যায্য ভোট রয়েছে, সঠিক ভোটটা যেন ভোট বাক্সে পৌঁছয়। কিন্তু আবারও সেই কথা আমাদের বলতেই হচ্ছে যে ভোট বাক্সে তো পৌঁছয়, কিন্তু তারপর কাউন্টিংয়ের সময় যে খেলাগুলো হয় সেটা কিন্তু আটকাতেই হবে, এবং সেই আটকানোর জন্য ইলেকশন কমিশনের একটা গুরু দায়িত্ব রয়েছে। সেটা কতটা হবে কি না হবে সেটা তো ইলেকশন কমিশন বলতে পারবে, আমরা বলতে পারবো না। এখন অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশন চেষ্টা করছে, কিন্তু আমার ব্যক্তিগত মত সেই চেষ্টা আরও একটু জোরালো হতে পারতো। কারণ আমরা বেশ কয়েকটা জায়গা থেকে খবর পাচ্ছি যে এই মিডল ফেজে, এই ভেরিফিকেশনের সময় যারা ভেরিফিকেশন প্রসেসে অফিসাররা রয়েছেন, তাদের উপরে কিন্তু তৃণমূলের কর্মীরা তাদেরকে ভয় দেখাচ্ছে, নানানভাবে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, তাদের চমকানো ধমকানো হচ্ছে। সেখানে তারা দেখছি যে তৃণমূলের কর্মীরা গিয়ে আস্ফালন করছেন। বহু জায়গায় অভিযোগ আসছে যে তৃণমূলের কর্মীরা এই যে এখন ভেরিফিকেশন যে প্রক্রিয়াটা চলছে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে, এটা ইলেকশন কমিশনকে আরও জোরালোভাবে দেখা উচিত। ইলেকশন কমিশনের অফিসের সামনে তৃণমূল কর্মীরা এসে যে কিভাবে সেখানে তাণ্ডব চালিয়েছে দিনের পর দিন, ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয়নি? ইলেকশন কমিশনের তো উচিত ছিল আরও জোরালো ভাবে এটাকে প্রতিবাদ করার বা রুখে দেওয়ার। আমরা দেখলাম প্রায় 1 মাস ধরে তারা তাণ্ডব করলেন, তারপর সেখানে প্যারামিলিটারি ডাকা হলো। তাহলে ভেবে দেখুন, ইলেকশন কমিশনের অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যের প্রত্যন্ত জায়গাগুলোতে যেখানে আপনার আমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে না বা ক্যামেরা পৌঁছচ্ছে না, সেখানে কি অবস্থা রয়েছে প্রত্যন্ত গ্রামগুলোতে, যেখানে ভোট তো দিতেই দেওয়া হয় না মানুষজনকে, সেখানে এই ভেরিফিকেশন প্রসেসে 1-2 ইলেকশন কমিশনের যারা অফিসার রয়েছেন তাদের নিরাপত্তা কি হবে? আমরা তো দেখলাম যে ইলেকশন কমিশনের অফিসারকে মহিলারা ঘেরাও করে রাখলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে ইলেকশন কমিশনের কে কোথায় থাকে
প্রত্যক্ষ হুমকি আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসেছে। তারপরও ইলেকশন কমিশন যদি এই মুহূর্তে সজাগ না হয়, তাহলে ইলেকশন এই যে প্রক্রিয়া শেষ অবধি কতটা ফলপ্রসূ হবে, এসআইআর শেষ, আমরা যদি এখন একেবারে মিডল ফেজে রয়েছি এবং শেষ দিকে এটা কেমন আকার নেবে, প্লাস ভোটের সময় কি ধরনের আমরা আস্ফালন দেখতে পাবো, যেটা আমরা স্বচ্ছ নির্বাচন চাইছি, আদৌ সেটা হবে কিনা, আমি তো যথেষ্ট সন্দিহান রয়েছে ইলেকশন কমিশনের এই ঢিমেতালের জন্য। আপনি তো একজন সাংবাদিক, সেখানে দাঁড়িয়ে আপনাকে দুটো দিকই দেখতে হয়। একদিকে সাধারণ মানুষকেও দেখতে হয় বর্ডার লাইন থেকে, আবার আরেকদিকে মানে হেভিওয়েট নেতাদের সঙ্গেও আপনাকে কথা বলতে হয়। সেখানে দাঁড়িয়ে একজন সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কি মনে হচ্ছে, বিজেপির সংগঠন কি তৃণমূলের সঙ্গে মাঠে নেমে চোখে চোখ রেখে সরাসরি টক্কর দেওয়ার মতো মানে শক্তপোক্ত হিসেবে তৈরি হয়েছে, সেরকম শক্তিশালী হয়েছে? দেখুন, যদি নিরপেক্ষভাবে বলতে হয়, এখানে দুটো দিক রয়েছে। আমি প্রথমে নিরপেক্ষ জায়গায় আসি। সেটা হচ্ছে যে সত্যি বিজেপির সংগঠন এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে মাঠে ময়দানে লড়াই করার জায়গায় নেই। ক্যাডার বাহিনী কম আছে, আমি কথা বলছি না, কিন্তু বুঝবেন বিষয়টা। বিজেপির ক্যাডার যদি বলেন, তৃণমূলের চেয়ে অনেক তুলনায় বেশি ক্যাডার রয়েছে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পুলিশ আর প্রশাসন। বিজেপির ক্যাডারকে লড়াই করতে গেলে আগে ভাবতে হয় যে আমি যে লড়াইটা করব তারপর নিরাপদ থাকবো কিনা। 21-এর পর কি হয়েছে সেটা আপনি দেখেছেন, 24-এর পরও কি ধরনের নির্যাতন হয়েছে আপনি দেখেছেন। ফলে সেটা যে 26-এ রিপিট হবে কিনা বিজেপি কর্মীদের তো সেটাও মাথায় রাখতে হয়। নেতারা কি করতে পারেন, ক্ষতি হয়ে যাওয়ার পর হয়তো তাদেরকে কিছু অনুদান দিতে পারেন, আর্থিক সাহায্য দিতে পারেন, কিন্তু যার সন্তান চলে যায়, যার স্বামী চলে যায়, তারা বুঝতে পারে যে কি ক্ষতিটা হয়েছে। এটা দিয়ে তো টাকা দিয়ে সেটাকে কোনোভাবেই ভরপাই করা যায় না স্বাভাবিকভাবে। এবং যারা ধরুন কিছুই হলো না, কিন্তু পুলিশ একটা কেস দিয়ে দিল, একটা কেস চলে 5 বছর 10 বছর, সেই টেনশন নিয়ে ঘুরতে হয়। তো স্বাভাবিকভাবে বিজেপি কর্মীদের ওগুলো ভাবতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি বলবো যে লড়াই করার জায়গায় কোথাও না কোথাও একটু হলেও বিজেপির খামতি রয়েছে, কিন্তু ক্যাডার কিন্তু কম নেই। অন্যদিকে যদি আমরা দেখতে পাই যে বিজেপির নেতারা যদি আশ্বাস দিতে পারেন যে না এবার আমরা সত্যিই চাইছি, কোথাও না কোথাও তো একটা সেটিংয়ের সন্দেহ ছিল এতদিন, যেটা এখন অনেকটা দূর হয়েছে। যদিও এই সেটিংয়ের যে তত্ত্বটা রয়েছে এটা সিপিএমের তৈরি করা, কিন্তু সিপিএম এটা সাকসেসফুলি মানুষের মনে একটা সন্দেহ দানা বাঁধাতে সক্ষম হয়েছিল, কিন্তু এখন সেটা অনেকটাই ঠিক হয়েছে। কিন্তু সাংগঠনিক শক্তি বা দুর্বলতা দিয়ে অনেক সময় অনেক কিছু হয় না। 2011 আমার মনে আছে, সেই সময় আমি শিক্ষানবিশ সাংবাদিক, সবে সাংবাদিকতা এসেছি 3-4 বছর হয়েছে। তো সেই সময় 2011 আমার খুব ভালো মনে আছে। সেই সময় কিন্তু সিপিএম আজকের তৃণমূলের তুলনায় অনেক বেশি দোর্দণ্ড প্রতাপ ছিল। তৃণমূল তো কেস দেয়, সিপিএম তো একেবারে মানে দুনিয়া থেকে পগার পার করে দিত। আমরা তো সেই সময় নেতাইয়ের ঘটনা দেখেছি, নন্দীগ্রামের ঘটনা দেখেছি, সিঙ্গুরের ঘটনা দেখেছি। সিপিএমের ক্ষমতার কাছে তৃণমূলের ক্ষমতা নগণ্য। তৃণমূলের সঙ্গে লড়াই করার তুলনায় সিপিএমের সঙ্গে লড়াই করা আরও কঠিন ছিল, কিন্তু সেই সিপিএমের সঙ্গে তৃণমূল পেরেছিল একটাই কারণে, মানুষের জোরে। মানুষ সেই সময় চেয়েছিল সিপিএমকে সরাতে হবে। আজকে কিন্তু সেই জায়গা অনেকটা তৈরি হয়ে গেছে, মানুষ এখন তৃণমূলকেও সরাতে প্রস্তুত। শুধুমাত্র দুর্নীতি নয়, নিয়োগ দুর্নীতি হোক বা পাড়ায় পাড়ায় মস্তানি হোক, এইসব নয়, গোটা বিষয়টা নিয়ে ওই যে আবার প্রথম প্রশ্নের জায়গায় চলে আসি, এখন সংস্কৃতির লড়াই হয়ে গেছে। এই যে কমতে কমতে পশ্চিমবঙ্গে আজকে হিন্দু 70% চলে এসছে, আজকে ওরা 30%। এই আমরা ওরা লড়াইয়ে ওরা যখন 30% হয়েছে, তাদের আলাদা রাজনৈতিক দল দেখা যাচ্ছে। তাদের নেতারা বলছেন উর্দু শিখতে হবে, তাদের নেতারা বলছেন মিনি পাকিস্তান হয়ে গেছে, তাদের নেতারা বলছেন একটা ধর্মের লোক হচ্ছে দুর্ভাগা। স্বাভাবিকভাবে আজকে হিন্দু তো সেকুলার, হিন্দু তো কখনো অত গোড়া হয় না, কিন্তু তারা তো বুঝতে পারছে যে ধর্মীয় আগ্রাসন কতটা বিপজ্জনক। এবং এই সাম্প্রতিক দীপুর ঘটনা, বাংলাদেশের দীপুচন্দ্র দাস, এই দীপুর ঘটনার পর তো আরও হিন্দুরা ভয় পাচ্ছে যে সত্যি আমরা ওরার মধ্যে, ওরা যখন শক্তিশালী হয় তখন আমরার কি অবস্থা হয়। আজকে 70% থেকেই যদি এই অবস্থা হয়, কালকে 70টা যখন 60 হয়ে যাবে, 50 হয়ে যাবে, কারণ জনসংখ্যা তো হিন্দুদের তুলনায় ওদের জনসংখ্যা অর্থাৎ সংখ্যালঘু জনসংখ্যা বাড়ছে তুলনামূলকভাবে অনেকটা বেশি। স্বাভাবিকভাবে হিন্দু সংখ্যালঘু হয়ে গেলে নিজের ভবিষ্যতের কথা ভেবে এই যারা তোষণের রাজনীতি করছেন, সেই তোষণের রাজনীতিটাকে বন্ধ করার জন্য এবার ভোট দেবে বলে আমি মনে করি। এবং এই যদি হিন্দু ভোটটা কনসলিডেট হয়, তাহলে আমার মনে হয় 2011-তে যেরকম আমরা পরিবর্তন দেখেছিলাম, আমি পরিবর্তন বলবো না, এবার পরিত্রাণের ভোট হবে। মানুষ পরিত্রাণ চাইছে এই সরকারের কাছ থেকে। আপনি এক্ষুনি একটা বিষয় বললেন যে যখনই হিন্দুরা এখন বাংলাদেশে দীপুচন্দ্র দাসের ঘটনা দেখছে, এবং শুধু দীপুচন্দ্র দাস নয়, তার সঙ্গে আরেকটু অ্যাড করি, লগ্নজিতার ঘটনা দেখা গেছে, লগ্নজিতাকে সাপোর্ট করাতে পল্লব ঘটনা ঘটলো, সেটাও আমরা দেখতে পেয়েছি, এবং তারপরে আমরা দেখতে পেলাম মধুবন্তী মুখার্জির ঘটনা। তো
তো পরপর এই ঘটনাগুলো কিন্তু যে ঘটছে, বাঙালি সংস্কৃতি প্রিয় জাতি তাদের উপরে একটা আঘাত আসছে। তারা বুঝতে পারছে যে এরা, আমরা যদি এখন সংখ্যালঘুর দিকে চলে যাই তাহলে কি হতে পারে। সেখানে দাঁড়িয়ে 2026-এর কি এই যে লড়াইটা, এটা কি বিজেপির জন্য শেষ সুযোগ নাকি নতুন শুরুর সূচনা? তার কারণ বিষয়টা বাংলার আবেগ বনাম দিল্লির রাজনীতি, এই লড়াইয়ের মধ্যে কোনটাকে বাঙালি বেছে নিতে চলেছে বলে মনে করছেন? দেখো, বাংলা বাঙালির রাজনীতি তো ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও বাঙালি, এ কথা তো আমরা অস্বীকার করতে পারি না। তারপরেও উনি বাঙালির যে কষ্টের কথা এতদিন তো মনে করেননি, এতদিন তো হিজাব পড়েছেন। এবং শুধুমাত্র তাই না, আমরা দেখেছি দুর্গাপুজোর সময় তিনি হঠাৎ করে কেমন করে একটা চাদর মাথায় নিলেন। তিনি তো একেবারে প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন আকারে ইঙ্গিতে তিনি কাদেরকে পছন্দ করছেন, কাদের ভোটটা চাইছেন। এবং বাংলা বাঙালি বলার পরেও তিনি কিন্তু বাঙালিদের জন্য করছেন না, তিনি কিন্তু নির্দিষ্ট একটা ধর্ম সম্প্রদায়ের জন্য করছেন। এবং মাঝে মধ্যে যখন বুঝতে পারছেন যে কোথাও ড্যামেজ হয়ে যাচ্ছে তখন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। বাংলা বাঙালি বলার পরেও আজকে আমাকে বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো যতই ভোট রাজনীতির জন্য হোক, তিনি তো বলেছেন দুর্গাঙ্গন করবেন, করতে পারছেন না কেন? এই নিউ টাউনে আপনি খোঁজ নিয়ে দেখুন, নিউ টাউনে যাদের জমি ছিল তারা আপত্তি জানিয়েছে, ওখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা আপত্তি জানিয়েছে যে আমাদের এই মুসলিম এলাকায় নাকি দুর্গাঙ্গন করা যাবে না। ভেবে দেখুন বাংলার পরিস্থিতি কোথায় যাচ্ছে। আর এটা তো নতুন করে হয়নি, 2011-র পর থেকেই এই সাম্প্রদায়িক শক্তির যে এই আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। সরস্বতী পুজো আজকে কলকাতায় বন্ধ হয়েছে, সরস্বতী পুজো তো দীর্ঘদিন ধরে বসিরহাটে বিভিন্ন জায়গায় আপত্তি তোলা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা একেবারে রাস্তায় বসে পড়েছিল সরস্বতী পুজো করতে দিতে হবে। আমরা হাওড়ায় বিভিন্ন জায়গায় দেখেছি, হুগলিতে দেখেছি, এমনকি প্রত্যন্ত বহু এলাকাতে আমরা দেখেছি দুর্গাপুজো বন্ধ হয়ে যেতে, দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছে। পরে অবশ্য অনেক চেষ্টা চরিত্র করে প্রশাসনের তরফ থেকে একটা ব্যালেন্স করে সেগুলোকে আবার নতুন করে করার চেষ্টা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময় তালিকা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোথায় বাস করছি? পশ্চিমবঙ্গে না বাংলাদেশে? পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয়ে যায় তার জন্য কিন্তু মানুষ আজকে এগিয়ে আসছে। এবং আমার মনে হয় বাংলা বাঙালির ইস্যুর থেকে অনেক বেশি মানুষের নিজেকে বাঁচানো। এই পশ্চিমবঙ্গে যারা এখন বসবাস করছেন তাদের একটা বড় অংশ কিন্তু ওপার বাংলা থেকে যারা এসেছিলেন তাদের উত্তরসূরি। আমরা সকলেই, বেশিরভাগ মানুষ যারা কলকাতায় বাস করি তাদের একটা বড় অংশ হচ্ছে ওপার বাংলা থেকে আসা মানুষের উত্তরসূরি। তো আমরা আমাদের কেউ বাবার মুখে, কেউ ঠাকুরদার মুখে শুনেছি যে ওপারে কি নির্যাতনটা না হয়েছিল। ওপারে থেকে যারা এপারে এসেছেন অনেকে বলেন অনেকের অনেক কিছু ছিল, কিন্তু বেশিরভাগ মানুষের সত্যি ওই সব কিছু থাকা সত্ত্বেও, ওই গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ থাকা সত্ত্বেও কিছু নিয়ে আসতে পারেননি। কিন্তু এসেছিলেন এক কাপড়ে, কেউ 25 পয়সা নিয়ে এসেছিলেন, কেউ 2 টাকা নিয়ে এসেছিলেন, কেউ শুধুমাত্র এক বস্তা চাল নিয়ে আসতে পেরেছিলেন, কেউ হয়তো কিছুই নিয়ে আসতে পারেননি। মাইলের পর মাইল হেঁটে কোনো ক্রমে এসেছেন এবং অনেকে ওখান থেকে 5 জন যাত্রাপথ শুরু করেছিলেন, হয়তো এপারে 3-4 জন আসতে পেরেছেন, অনেকে যাত্রাপথে মারা গেছেন। সেই যন্ত্রণা তো আমরা আমাদের ঠাকুরদার মুখে শুনেছি, কেউ কেউ তাদের বাবার মুখে শুনেছেন। তো সেই যন্ত্রণাগুলো যারা মনে রেখেছেন তারা তো বুঝতে পারছেন যে আমরা আগামী দিনে কি আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে। সেই বিপদটা যাতে না হয়, মানুষ কিন্তু এককাট্টা হয়ে আছে এবং এবার সেই বিপদটাকে মাথা রেখে ভোট দেবে বলে আমি মনে করি। সংখ্যালঘুদের যে মানে হঠাৎ করে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুর দিকে এগিয়ে যাওয়ার যে বিপদটার কথা এক্ষুনি বলছিলেন, এটা সত্যি খুব একটা জেনুইন প্রবলেম। এবং সেই বিষয়টা কিন্তু খুব মানে নগ্নভাবে উঠে এসেছে যে গীতা পাঠের যে জায়গা ছিল ব্রিগেডে, সেখানকার প্যাটিস বিক্রেতার ঘটনা। এবং তা নিয়ে কিন্তু প্রচুর হিন্দুত্ববাদী সংগঠনগুলো এককাট্টা হয়েছে এবং তারা এই ঘটনার নিন্দাও যথেষ্ট করেছে এবং যা ঘটনা ঘটেছে আমরা দেখতেই পেয়েছি। কিন্তু এখানে একটা ছন্দপতন হয়েছে যখন বিজেপিরই একজন বর্ষিয়ান সাংসদ তিনি একটু উল্টো সুরে গাইলেন। তিনি বললেন যে প্যাটিস বিক্রেতাকে মারা বা তার প্যাটিস নষ্ট করে দেওয়া প্রসঙ্গে তিনি বলছেন যে খুব খারাপ কাজ হয়েছে, খেটে খাওয়া একজন মানুষ, তাকে মারতে হবে? খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে? অন্যভাবেও তো বলা যেতে পারতো, কাউকে মারা হচ্ছে, তার পুঁজি নষ্ট করা হচ্ছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদেরকে মারুক। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম এই পরিচয়ের চেয়েও বড় সে দরিদ্র নাকি শিল্পপতি। এবং তার সঙ্গে তিনি বেশ কয়েকটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, যেমন কুলাঙ্গার, ফোরপাস ইত্যাদি। এই জাতীয় কথাগুলো বলার পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো স্বাভাবিকভাবেই যথেষ্ট এই বিষয় নিয়ে আপত্তি তুলেছে। একজন সাংবাদিক হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বিষয়ে পার্টির স্ট্যান্ড কি, বিজেপির স্ট্যান্ড কি, এবং আপনি কি মনে করছেন এই বিষয়টা নিয়ে? বিজেপির কি স্ট্যান্ড সেটা বিজেপি বলতে পারবে এবং বিজেপির মুখপাত্ররা বলবেন। আমি আমারটা বলতে পারি, সেটা হচ্ছে প্রথম কথা, ওনাকে তো একসময় মানুষ
ভগবান বলে মনে করত এবং তিনি একজন দক্ষ বিচারপতি ছিলেন। তার রায়গুলো কিন্তু পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দিয়েছিল। আমি সরাসরি প্রশ্ন করছি, বিচারপতির কি এটা মুখের ভাষা হওয়া উচিত? কুলাঙ্গার বলছেন, ফোরপাস বলছেন। আচ্ছা, কেউ যদি পড়াশোনা না করেই থাকে, প্রথম কথা হচ্ছে উনি কাকে বলেছেন আমি জানি না, কিন্তু এখানে দুটো ক্যারেক্টার আছে। এক হচ্ছে সৌমিক গোলদার, আর একজন হচ্ছেন দিবাকর, যার প্রোফাইল পেজে আমি দেখেছি দিবাকর হিন্দু নাম, দিবাকর দেবনাথ সম্ভবত তার নাম। তো দিবাকর ফোরপাস নয় বলেই আমি জানি, এবং সৌমিক গোলদারও ফোরপাস নয় বলে আমি জানি। কিন্তু তা সত্ত্বেও আমি ধরে নিচ্ছি তারা যদি কোনো কারণে পড়াশোনা নাই করে থাকে, তো সেটা কি ভারতবর্ষে অপরাধ? যে কোনো রাজনৈতিক দলেরই অনেকে তো পড়াশোনা করেন না, তারা রাজনীতি করেন না, তাকে কি উনি বলতে পারবেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিচারপতির তো মুখের ভাষা এরকম হওয়া উচিত না। তিনি যে শব্দ ব্যবহার করলেন কুলাঙ্গার, কুলাঙ্গার শব্দের অর্থ তিনি জানেন? তিনি প্রমাণ করতে পারবেন যে যাদেরকে তিনি বলেছেন তারা কুলাঙ্গার? কুলাঙ্গারের তো একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। এটা গেল হচ্ছে আমরা তার কাছে আশা করি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো একটা অন্য ভাবধারার মানুষ ছিলেন, বিজেপিতে নতুন এসেছেন, স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে কোথাও তার অ্যাকোমোডেট করতে অসুবিধা হচ্ছে, বা হয়তো তিনি যে পেশা থেকে ছেড়ে এসেছেন, অর্থাৎ বিচারপতি তিনি ছিলেন সেখান থেকে এসেছেন, তার 6 মাস আরও চাকরি বাকি ছিল, তো তার কোথাও আমার মনে হয় তিনি আশাহত হয়েছিলেন। আসলে রাজনীতি তো একটা আশার কারবার, মানুষ রাজনীতি করে তো অনেক আশা নিয়ে, বা যে কোনো পেশাতে আমরা সাংবাদিকতা করে আমাদেরও তো একটা আশা থাকে। আমরা একটা জব ছেড়ে যখন আর একটা কোম্পানিতে যাই, আমাদের তো অনেক সময় সেই টাকা বাড়ে বলেই তো যাই। তো তার কোনো আশা ছিল কি না, সেই আশা পূরণ হয়নি হয়তো। আমার মনে হয় তার কোনো আশা পূরণ হয়নি এবং তার হতাশার প্রতিফলন হয়েছে, এবং তার জন্যই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, আর কিছু না। একটা শেষ প্রশ্ন করব যে শুনানি কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক, এবং এর শেষ কি তাহলে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে? কারণ তৃণমূল মানে এটা কি তৃণমূল জানে না যে এসআইআর সম্পন্ন না হলে ভোট হবে না? সেক্ষেত্রে যে ধরনের ঘটনা পরপর ঘটে যাচ্ছে, অপ্রীতিকর ঘটনাগুলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকেই এগিয়ে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? আমি তো প্রথমেই বললাম যে নির্বাচন কমিশনের আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যকে গুলিয়ে দিলে তো হবে না। এতগুলো রাজ্যে তো এসআইআর হচ্ছে, কোথাও তো কেউ টু শব্দ করছে না, কোনো রাজনৈতিক দল করছে না, এবং কেউ বললেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কোট করছে যে এসআইআর হচ্ছে, আপত্তি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই জেনে বুঝে করছেন। এবং পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানকার মুখ্যমন্ত্রী সরাসরি যারা ইলেকশন প্রসেসের সঙ্গে জড়িত আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদের কে কোথায় থাকে এটা বুঝে নেওয়ার, একটা শব্দের তো অনেক ধরনের মানে হয়, তো তার মানে যদি আমরা কে কোথায় থাকে তিনি এখন জানতে চাইছেন, কি কারণে জানতে চাইছেন? ইলেকশন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তারা তো তার এমপ্লয়ি নন, তিনি কেন খোঁজ খবর নিতে যাবেন? একটাই কারণে পশ্চিমবঙ্গে খোঁজ খবর নেওয়া হতে পারে, এই হুমকির রাজনীতি। খোঁজ নিয়ে দেখো, তাদেরকে টাইট দিতে হবে, এবং সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের অফিসারদের বিভিন্ন জায়গায় ঘেরাও করে রাখা হচ্ছে, হুমকির মুখে পড়ছেন, অনেকে ফোন কলে নানান রকমের উল্টোপাল্টা উড়ো ফোন পাচ্ছেন, মেসেজ আসছে। তো ইলেকশন কমিশন এখনো যদি ঘুমিয়ে থাকে আর যদি মনে করে অন্য রাজ্যের মতন এ রাজ্যেও তারা একেবারে যেটা চাইছে সেরকমই হতে চলেছে, সেরকমটা হবে না। ইলেকশন কমিশনের যে প্রথম ধাপে আমি বলবো যে অবশ্যই তারা সাকসেসফুল ছিল, এবং সেক্ষেত্রে যেহেতু পরিবার, কেউ যদি মারা যায়, পরিবারের সদস্যরা তো বেশিরভাগ ক্ষেত্রেই যে চায় না যে মৃত মানুষ আছেন তাদের ফলস ভোট পড়ে যায়। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চায়নি যে তাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের ফলস ভোট এখনো কন্টিনিউ হোক, তার জন্য কিন্তু সাকসেসফুল হয়েছে। কিন্তু এখন যেটা জায়গায় এসছে ভেরিফিকেশনের জায়গায়, সেখানে তৃণমূল কংগ্রেসের যারা ভোট ব্যাংক, কেউ বলে লুঙ্গি বাহিনী, কেউ বলে অনুপ্রবেশকারী, অর্থাৎ বুঝে নিতে হবে এই ধরনের যারা ভোটার আছেন তাদের তো তৃণমূল কংগ্রেস প্রোটেক্ট করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন একজনের যাতে বাদ না যায়। এই একজন কারা? এই একজন যারা আছেন, এরকম বহু সংখ্যক মানুষ আছেন একজন একজন করে, তাদের ভোটটাকে তৃণমূল কংগ্রেস প্রোটেক্ট করতে চাইছে। তাদের জন্য বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে, বিভিন্ন ধরনের তাদের যা ডকুমেন্টসগুলো পাইয়ে দেওয়ার, কোথাও টাকার বিনিময়ে, কোথাও এমনি পাইয়ে দেওয়া হয়েছে ভাব ভালোবাসার বিনিময়ে, ভোটের বিনিময়ে। তো এই যে অনুপ্রবেশকারী যাদেরকে স্বচ্ছতার জন্য বাদ দেওয়ার কথা ছিল, তাদেরকে যেহেতু শাসক দল প্রোটেক্ট করছে, আমার মনে হয় ইলেকশন কমিশনের এ বিষয়ে আরও বেশি তৎপর হওয়া উচিত, এবং যাতে এই ভুয়ো ভোটাররা আমাদের ভোটের ফাইনাল যে লিস্ট বেরোবে তাতে যাতে তাদের নাম না ওঠে, সেটা তাদেরকে একেবারে নিশ্চিত করা উচিত। না হলে ফেয়ার ভোট হবে না এই রাজ্যে। এখন থেকেই তৃণমূল কংগ্রেস 6 মাস আগে থেকে যেভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে, যেভাবে তারা আস্ফালন করছে, বুঝতেই পারছি যে 21-এর থেকেও কিন্তু 26-এর ভোট ভয়ঙ্কর হতে যাচ্ছে।
এবং ইলেকশন কমিশন এখন থেকে যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু বাংলায় আমরা শান্তিপূর্ণ নির্বাচন আগেও দেখিনি, এবারও দেখব না।